নমস্কার। আজ একটি বিশেষ বিষয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের মুখোমুখি হওয়া এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন, নারদ মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি একটি চার্জশিট, ওদের ভাষায় টার্মটা অন্য, পেশ করেছে কোর্টে। এবং সেই চার্জশিটে কয়েকজন রাজনৈতিক নেতার এবং একজন আইপিএস অফিসারের নাম রয়েছে। যাদের নাম রয়েছে তারা কি বলছেন, তাদের আইনজীবীরা কি বলছেন, সেটা তারা বলবেন। আইনি বিষয় সমস্তটা খতিয়ে তাদের বয়ান দেখে নিশ্চয়ই তারপর যথাযথ বক্তব্য জানানো যাবে। কিন্তু আমাদের খুব স্পষ্টভাবে একটি বক্তব্য, সেটা হচ্ছে তারা অপরাধী কি অপরাধী নয় সেটা বলার তো এখনো সময় আসেনি, সেটা বলার আমরা এখন কেউ নই। কিন্তু ইডি যখন চার্জশিট দিচ্ছে, সেখানে শুভেন্দু অধিকারীর নাম নেই কেন? শুধু তৃণমূল কংগ্রেস নেতৃত্বের নাম থাকবে, অথবা এমন কোনো নেতার নাম থাকবে যিনি বিজেপিতে গেলেও পরবর্তীকালে বিজেপির থেকে দূরত্ব তৈরি করেছেন, কিন্তু শুভেন্দু অধিকারীর নাম কই? বিজেপিতে নাম লেখালে, বিজেপিতে চলে গেলে সিবিআই তাকিয়ে দেখবে না, ইডি তাকিয়ে দেখবে না। চরম দ্বিচারিতা তদন্তের নামে, দুমুখ নীতি। শুভেন্দু অধিকারীকেও দেখা গিয়েছে ক্যামেরার সামনে। সিবিআই যে এফআইআর লজ করেছে, সেই এফআইআরে স্পষ্টভাবে লেখা রয়েছে শুভেন্দু অধিকারী টাকা নিয়েছেন। তাহলে ইডি চার্জশিটে শুভেন্দু অধিকারী বাদ যান কি করে? কেন? এটা কি করে তদন্ত হতে পারে যে যারা বিজেপির সঙ্গে নেই, বেছে বেছে তাদের হ্যারাস করো, তাদের বিরুদ্ধে চার্জশিট দাও? কি করে হতে পারে? আর যারা বিজেপির পায়ে গিয়ে পড়ছে, এজেন্সি তাদের দেখতে পাবে না, এটা কোন দেশি তদন্ত? আজকে কোনো ব্যক্তি পুলিশকে উদ্দেশ্য করে টুইট করছেন, পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে। আরে ভাই, পুলিশ মানে কি? পুলিশকেও যদি নিরপেক্ষ থাকতে হয়, সিবিআইকেও নিরপেক্ষ থাকতে হবে, ইডিকেও নিরপেক্ষ থাকতে হবে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিগুলোকেও, তাদের তো সবাইকেই নিরপেক্ষ থাকতে হবে। ইন্টেলিজেন্স এজেন্সি, ইনভেস্টিগেটিং এজেন্সি যেগুলো কেন্দ্রের হাতে আছে, তাদের নিরপেক্ষতা কে দেখবে? শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে একটি সাংবাদিক বৈঠকে বলছিলেন যে এমনভাবে নাকি সিবিআই নামবে, এমনভাবে নাকি পরিস্থিতি তৈরি হবে, তাতে তৃণমূলের সকলকে তারা ঘর ছাড়া করে দেবেন, আর বিজেপি অফিসের সামনে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হবে। আরে ঘর ছাড়া দল বদলু তো শুভেন্দু অধিকারী নিজে। যারা মাথা উঁচু করে লড়াই করছেন, বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়ছেন, বিজেপির নির্দেশে
কেন্দ্রীয় এজেন্সিগুলি তাদের হেনস্থা করছে। আর নারদায় যিনি এফআইআর নেমড, সারদায় যিনি অভিযুক্ত, সেই শুভেন্দু অধিকারী তদন্ত থেকে বাঁচতে বিজেপিতে গিয়ে নাম লিখিয়ে বসে রয়েছে। সিবিআই আর ইডি দেখতে পাচ্ছে না। আমরা স্পষ্টভাবে বলছি, যদি আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে কোর্টের চার্জশিট জমা পড়ে, তার বিরুদ্ধে তো তারা লড়বেন, আইনি লড়াই লড়বেন। আমাদের বক্তব্য, যদি চার্জশিটটুকুও জমা পড়ে, তাহলে শুভেন্দু অধিকারী বাদ যাবেন কি করে? সিবিআই নাকি স্পিকারের কাছে চিঠি দিয়ে বসে আছে, সম্মতি চাই। শুভেন্দু কোন দল করেন? বিজেপি। স্পিকার কোন দলের? লোকসভার বিজেপি। সম্মতি আর আসে না। আর সিবিআই এগোচ্ছে না বলে ইডি এগোবে না, এটা তো কোনো যুক্তি হতে পারে না। তাহলে দুটো এজেন্সি আলাদা আছে কেন? তাহলে আলাদা দুটো এজেন্সিকে সরকার পুষছে কেন? শুভেন্দু অধিকারীকে চার্জশিট দিতে হবে, 1। 2, নারদায় যদি শুভেন্দু অধিকারীকে চার্জশিট দিতে হয়, তাহলে সারদা মামলায় অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে কাস্টাডিতে নিয়ে কাস্টাডি ইন্টারোগেশনের মাধ্যমে তথ্য উদ্ধার করে তার বিরুদ্ধে চার্জশিট দিতে হবে। সুদীপ্ত সেন, সারদা কর্তা, লিখিতভাবে কোর্টে বয়ান দিয়েছেন। শুভেন্দু অধিকারী, তার ভাইয়ের নাম রয়েছে, ব্ল্যাকমেলিং এর অভিযোগ আছে, তোলাবাজির অভিযোগ আছে। যেদিন সুদীপ্ত সেন কলকাতা ছেড়ে চলে যাচ্ছেন, সেদিন পর্যন্ত দেখা করে টাকা নেওয়ার অভিযোগ আছে। ইডি দেখতে পাচ্ছে না? ইডি দেখতে পাচ্ছে না? এটা তো আদালতে জমা রয়েছে। এই নথি তো আদালতের নথি, নথিটা তো আদালতের নথি। তাহলে বিজেপিতে যদি কেউ যোগ দিয়ে থাকেন, তার বিরুদ্ধে তথ্য প্রমাণ নথি থাকলে কি সিবিআই ইডি দেখতে পাবে না? ফলে কেন্দ্রীয় এজেন্সিকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের নামে কি হয়েছে আমরা সবাই দেখেছি। বিজেপির যারা সদস্য ছিলেন, দলদাস, সেই সব লোকগুলোকে দিয়ে বিজেপির পছন্দ মতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তারা রিপোর্ট জমা দিয়েছেন, যে রিপোর্টটাকে আধার করে সিবিআই নাকি তদন্ত করছে। ইডি চার্জশিট দিল, নারদ। কেন শুধু অন্য দল? কেন শুধু আইপিএস? কেন শুভেন্দু অধিকারী নন? এই জায়গায় দাঁড়িয়ে তাদের নিরপেক্ষ হতে হবে। আর সারদা মামলায় শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে হবে। যথেষ্ট তথ্য প্রমাণ আছে অ্যারেস্ট করার জন্য, যথেষ্ট তথ্য প্রমাণ আছে কাস্টাডি ইন্টারোগেশনের জন্য। তার বদলে শুভেন্দু অধিকারীকে আশ্রয় দিয়ে রেখেছে ভারতীয় জনতা পার্টি। আমরা খুব স্ট্রংলি এটা বলছি যে কেন্দ্রীয় সরকার এবং যারা রয়েছে ভারতীয় জনতা পার্টি, তারা পশ্চিমবঙ্গে মানুষ যেভাবে তৃণমূলকে সমর্থন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে লড়াই চলছে, বিজেপি পরাজয় হজম করতে পারছে না। তারপর ত্রিপুরা টলমল যেভাবে বিজেপির জনপ্রিয়তা কমছে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
ত্রিপুরায় বিকল্প হিসেবে উঠে এসেছে, তাতে উদ্বিগ্ন বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করে চক্রান্তমূলকভাবে ডিস্টার্ব করার সমস্ত রকম পরিকল্পনা করেছে। না হলে এই তদন্তগুলি যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাই হবে, তাহলে আজ বিজেপির পার্টি অফিসে বসে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী বলেন কি করে যে আগামী 2-3 মাস সিবিআই কি করবে এমন পরিস্থিতি হবে? জানছেন কি করে? জানছেন কি করে কেমন পরিস্থিতি হবে? তার মানে এটা বিজেপির রাজনৈতিক নেতৃত্ব ঠিক করে দিচ্ছে। আর শুভেন্দু অধিকারী বাকিদের ভাবছেন কি? আপনার মেরুদণ্ড নেই, আপনার পরিবারের মেরুদণ্ড নেই, আপনারা দলবদলু পরিবার, আপনারা বেঈমান গদ্দার পরিবার। তৃণমূলের নেতৃত্ব মাথা উঁচু করে এই লড়াইটা লড়বেন। তৃণমূলের নেতৃত্ব সেন্ট্রাল এজেন্সি বা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে চক্রান্ত হবে বুক চিতিয়ে সেই লড়াইটা লড়বেন। শুভেন্দু অধিকারীর মতো নিজেকে বাঁচাতে নিজের বাড়ি চেঞ্জ করে বিজেপি দপ্তরে বসে নিজেকে বাঁচানোর মতো কলঙ্কজনক চেষ্টা তৃণমূল কংগ্রেসের কেউ করবেন না। শুভেন্দু অধিকারী বলেছেন, দুজন বিধায়ক যারা গতকাল বিজেপির সঙ্গে থাকবেন না বলেছেন, দেখলাম বিরোধী দলনেতা তিনি বলছেন এদের সঙ্গে গত 4 মাস বিজেপির সম্পর্ক ছিল না। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আঙুল চুষছিলেন, আজকে কাঁদতে বসেছেন সম্পর্ক ছিল না। আজকে আপনি বলছেন কত বড় অপদার্থ বিরোধী দলনেতা হলে নিজের অসহায়তা, অক্ষমতা, অপদার্থতা, অযোগ্যতা এইভাবে প্রকাশ করে। আজকে বলছে 4 মাস যোগাযোগ ছিল না, ওনারা তৃণমূলের নেতাদের সঙ্গে মিশতেন, ওনারা অমুকের ঘরে গিয়ে বসে থাকতেন। আরে ভাই, তুমিও তো 2014 সালে অমিত শাহর ঘরে গিয়ে বসেছিলে, তুমি তো নিজের মুখে বলেছো। আজকে তুমি বাকি 2জন বিধায়ককে কি বলছো? তুমি তো বিজেপিতে জয়েন করার দিন আনন্দের অতিশয্যে বললে 2014 সাল বিজেপির পার্টি অফিসে অমিত শাহকে যেদিন থেকে দেখতে গেছি আমার ভালো লেগেছে। কত বড় বিশ্বাসঘাতক! আর আজ নিজের বিধায়কদের বলছে 4 মাস যোগাযোগ ছিল না। ব্যবস্থা নাওনি কেন? বলনি কেন? কেন বলনি? আঙুল চুষছিলে বিরোধী দলনেতা তখন। শুভেন্দু অধিকারী তোমার দলের মধ্যে বসে রয়েছে, তোমার পাশে বসে রয়েছে, তোমার মঞ্চে আজকে বসেছিল এমন অনেক ব্যক্তি যারা তোমাকে বিজেপি নেতা হিসেবে মানে না। ফলে যেভাবে কেন্দ্রীয় সরকার একদিকে জনবিরোধী নীতি, একদিকে বিজেপির প্রতিহিংসা চরিতার্থ করতে এজেন্সিগুলিকে দিয়ে চূড়ান্ত দমন পীড়ন, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ বুঝতে পারছেন কি হচ্ছে, বিজেপির নেতা কর্মী সমর্থকরাও বুঝতে পারছেন কি হচ্ছে, বিধায়করা বুঝতে পারছেন কি হচ্ছে। আর আজ চূড়ান্ত নগ্নভাবে পক্ষপাতিত্বের পরিচয় দিয়ে নারদ মামলায় একটি চার্জশিট পেশ করল ইডি, যেখানে শুভেন্দু অধিকারীর নাম নেই, whereas শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেমড অ্যাকিউজড। যেহেতু বিজেপির কোলে বসে দোল খাচ্ছে, যেহেতু বিজেপির জুতো পালিশ করছে, যেহেতু বিজেপির জুতো চাটছে, সেই কারণে শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে এই চার্জশিট তারা পেশ করলেন। আমরা মানুষকে সঙ্গে নিয়ে বিজেপির বিরোধিতা চালিয়ে যাব, আইনের লড়াই চালিয়ে যাব, পাশাপাশি আপনাদের সকলের মধ্যে দিয়ে এই বিষয়টা সকলের সামনে প্রতিষ্ঠিত করে রাখতে চাই যে
বিজেপি এজেন্সিগুলিকে ব্যবহার করছে প্রতিপক্ষের লড়াকুদের অপদস্থ করার জন্য, আর যারা বিজেপিতে নাম লেখাচ্ছে বা বিজেপি যাদেরকে তুলে আনছে তাদের রক্ষা করার জন্য। বাকি আপনারা যদি কিছু বলার থাকে বলতে পারেন। শুভেন্দু অধিকারী সহ কিছু বিষয়ে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলাম, এগুলি অবিলম্বে তদন্ত হওয়া উচিত। আমি তার প্রাপ্তি স্বীকারের চিঠি পেয়েছি। এখন তদন্তের পার্ট কি অবস্থায় হয়ে আছে সেটা যতক্ষণ না তার পরবর্তী পদক্ষেপ দেখতে পাচ্ছি সেটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু আমি নিশ্চিত করে দিতে পারি যে এর শেষ আমরা দেখে ছাড়ব। যদি কেউ ভাবে, যদি শুভেন্দু অধিকারী ভাবে যে বিজেপির কোলে বসে থেকে তৃণমূলের নামে কুৎসা করে, তৃণমূল নেত্রীর নামে কুৎসা করে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামে কুৎসা করে সে প্রোটেকশন পাবে এবং তার গায়ে আজ না হলে কাল আইনের হাত পড়বে না, সে মূর্খের স্বর্গে বাস করছে। আমরা পূর্ণ আস্থা রাখি বিচার ব্যবস্থার উপর। যদি ইনভেস্টিগেটিং এজেন্সিকেও প্রভাবিত করে থাকে, আমাদের বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা আছে এবং এর যে আইনগত প্রক্রিয়া ফলো আপ আমরা নিশ্চিতভাবে চালিয়ে যাব। এবং যে পদ্ধতিতে সিবিআই বা ইডি শুধুমাত্র বিজেপিকে প্রোটেক্ট করে বাকিদের ক্ষেত্রে তারা তদন্তের জন্য উঠে পড়ে লেগেছে, সেটা আমরা মানুষের কাছে খুব স্পষ্টভাবে তথ্য পরিসংখ্যান সহ তুলে ধরব। আমি আপনাদের কাছে দু একটা নমুনা তুলে ধরতে পারতাম, কিন্তু সেটা আদালতে সকলের সামনে বলার জন্য কিছুটা তুলে রাখতে হচ্ছে। আপনারা জানেন ইডি তদন্ত করছে। আমি শুধু একটা কথা বলে রাখি, সারদা মামলা, সারদার কর্ণধার কে? সারদার কর্ণধারের নাম সুদীপ্ত সেন। আপনারা জানেন কলকাতায় দুজন সুদীপ্ত সেন আছে, দুজন। অন্যজনও চিটফান্ড ব্যবসা করেন, অন্যজন অনেক আগে অপরাধী চিহ্নিত, অন্যজন অনেক আগে পুলিশের জালে ধরা পড়েছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এত তদন্তের পর তোমরা এখনো জানলে না দুটো সুদীপ্ত সেন আছে? তোমরা চার্জশিট জমা দিচ্ছ। অন্য সুদীপ্ত সেনের সঙ্গে আজকের কোনো তৃণমূল নেতাকে তোমরা বন্ধনে যুক্ত করে কোর্টের বিচার হবে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কুৎসা করার জন্য সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সি দুটো সুদীপ সেনকে ব্যবহার করে মিলিয়েছে। কোর্টে বিচার হবে। কোর্টে এটারও বিচার হবে যখন আসল সুদীপ্ত সেন চিঠি লিখে বলছেন যে আমাকে কাঁথি নিয়ে গেছিল শুভেন্দুর রাখাল বেরা, আমাকে ওখানে 50 লক্ষ টাকা ড্রাফট দিতে হয়েছে একটা জায়গায়, তার বাইরে ক্যাশ দিতে হয়েছে, আমাকে ব্ল্যাকমেল করে শুভেন্দু অধিকারী টাকা নিয়েছে। কোথায় থাকে ইডি? কোথায় থাকে সিবিআই? শুভেন্দু অধিকারীকে কলার ধরে অ্যারেস্ট এখনো কেন করছে না ইডি? শুধুমাত্র একজন একজন করে তৃণমূলের নেতাদের দিকে মাথা উঁচু করে লড়াই করবে তৃণমূল নেতৃত্ব। অভিষেক ব্যানার্জি টার্গেট, যেহেতু বাংলার পথ ত্রিপুরা কাঁপিয়ে দিচ্ছে, অসুবিধা হচ্ছে। আজকে রাজনীতিতে পাল্লা দিতে না পেরে তুলনামূলক একজন তরুণ নেতা, কম বয়সী, তার বাবার বয়সী, জেঠুর বয়সী দিল্লির নেতারা ভোটের আগে ডেলি প্যাসেঞ্জারি করে তাকে এসে কুৎসা করে গেলেন, আক্রমণ করে গেলেন, তার পরিবারকে পর্যন্ত টার্গেট করছেন রাজনীতিতে পাল্লা দিতে না পেরে। আর যাদের বিরুদ্ধে জেনুইন অভিযোগ রয়েছে করাপশনের, তাদেরকে আপনি কোলে নিয়ে বসে আছেন
বিরোধী দলনেতা করছেন, সেন্ট্রাল এজেন্সি তাদের স্পর্শ করছে না। ফলে আপনার প্রশ্নের উত্তরে আমি এইটুকু বলতে পারি, সিবিআই এবং ইডির অফিসার তারা দক্ষ, তারা যোগ্য, তাদের প্রতি আমাদের কারুর কোনো বক্তব্য নেই, কারণ তারা চাকরি করতে এসছেন। কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক নির্দেশ দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপি যাদের পথের কাঁটা বলে মনে করছে এবং নিজেদের দলে বলে মনে করছে না, তাদের হেনস্থা করার জন্য এই এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে। আমরা তার প্রতিবাদ করছি। যদি এর বিহিত না হয়, আমরা আইনি প্রক্রিয়াতেও যেমন এর শেষ দেখে ছাড়ব, তেমনি জনগণকে সঙ্গে নিয়ে, বাংলার মানুষকে সঙ্গে নিয়ে, ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে, ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়ে আমরা বিজেপির বিরুদ্ধে এই বৈষম্যমূলক আচরণ, প্রতিহিংসাপরায়ণ আচরণ, ষড়যন্ত্র, চক্রান্ত, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং আন্দোলন চলবে। ইডি না থাকলে এটা বিশ্বাস করতে পারতাম না যে দুখানা সুদীপ্ত সেনকে জড়ানো যায় কাউকে চার্জশিট দিতে গেলে। ইডি না থাকলে জানতাম না 8 বছর তদন্তের পর একটা অতীতের ফসিল হয়ে যাওয়া সুদীপ্ত সেনকে ব্যবহার করতে হয় সারদা মামলায় চার্জশিট দিতে, যার সঙ্গে সারদার কোনো সম্পর্ক নেই। ইডি না থাকলে আমরা জানতাম না তৃণমূল নেতাদের বিরুদ্ধে নারদে চার্জশিট দেয়া যায়, কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে বসে আছেন বলে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার অনুমতি পান না ইডির অফিসাররা। ইডির অফিসারদের অনুরোধ করব, সিবিআই, ইডি এরা সব দেশের গর্ব। ফলে শুধু পুলিশের দিকে আঙুল তোলেন কেন? সেন্ট্রাল এজেন্সিগুলোর দিকে কেন আঙুল উঠবে না? অনুরোধ করব সিবিআই এবং ইডির অফিসাররা, আপনাদের একটা বেসিক ক্রেডিবিলিটির গল্প আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। আজকে যখন কোনো কোর্ট বলে খাঁচার তোতা, সেটা শুনতে ভালো লাগে না। ফলে ন্যূনতম নিরপেক্ষতা তো রাখবেন। এতদিন বাদে চার্জশিট দিচ্ছেন নারদে, ক্যামেরার সামনে লোকে দেখছে শুভেন্দু অধিকারী নিচ্ছেন, সিবিআই এর এফআইআর এ লেখা থাকছে শুভেন্দু অধিকারী নিচ্ছেন, অথচ আপনার চার্জশিটে সেটা নেই। কেন নেই? কি জন্য নেই? বিজেপি করে বলে নেই? এতে কি সিবিআই, ইডি নিজেদের খুব সুনামের প্রতি সুবিচার করছেন? সিবিআই অফিসারদের অনুরোধ করব, ইডি অফিসারদের অনুরোধ করব, তদন্তের নিরপেক্ষতার স্বার্থে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা উচিত। নেক্সট যদি কারো কিছু থাকে। উত্তরবঙ্গের বেশ কিছু বিধায়কদের আগামী দিনে ডেকে পাঠানো হয়েছে। এই তৎপরতা কিসের? বা মুখ্যমন্ত্রী দলনেত্রী যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে এবং অনেক বিজেপি নেতারা আপনারা বারবার বলছেন, আজকেও বললেন যে মঞ্চে যারা রয়েছেন অনেকে পছন্দ করে না। এটা কি তারই জেরে এই তৎপরতা? আজ দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী অনেক কথা বললেন, তথাগত রায়ের প্রশ্নের উত্তর দিয়েছেন কি? আরে বাংলার মানুষের কথা পরে ভাববে, তৃণমূলের কথা পরে ভাববে, আগে ঘর সামলাও। অন্তত 12 জন বিধায়ক এই বিজেপিকে সহ্য করতে পারছে না, শুভেন্দু অধিকারীকে সহ্য করতে পারছে না, বিজেপি নেতৃত্বের সঙ্গে একমত হতে পারছে না, আগে তাদের সামলাও। তথাগত রায় তৃণমূলের বিরোধিতা করেন প্রচুর, আমি তাকে কোথাও সমর্থন করতে যাচ্ছি না,
কিন্তু দল নিয়ে যখন প্রশ্ন করছেন প্রকাশ্য সোশ্যাল মিডিয়ায়, তো সভাপতি পরিষদীয় দলনেতা তো উত্তর দেবেন না? পরিষদীয় দলনেতা নাকি চিঠি দিয়েছেন বিধায়কদের। এত বড় চিঠি, কোন দলে আছেন জানান। আরে পরিষদীয় দলনেতা আপনার বাবাকে বলুন, বাবাকে বলুন তিনি কোন দলে আছে আগে জানুন, তারপর আপনি বাড়ির বাইরে সহকর্মীকে বলবেন। যার বাবা 1 মাস ধরে উত্তর দিতে পারেন না কোন দলে আছে, কত বড় দোকান কাটা হলে প্রকাশ্যে আর একজনকে চিঠি দেয়। শুভেন্দু অধিকারী, আপনি কি একটু জোর গলায় বলবেন শিশির অধিকারী কোন দলে আছেন? শিশির অধিকারী কি চিঠি দেবেন, নাকি নিজের থুতু নিজে গিলে বলবেন আমি তো বিজেপিতে যাইনি? ভোটের আগে কি করছিলেন? বিজেপি সভায় ঘুরঘুর ঘুরঘুর, বড় বড় কথা, তৃণমূল হারবে, বিজেপি জিতবে। এখন মুখ লোকাবার জায়গা পাচ্ছেন না, আর সেই শুভেন্দু অধিকারী মাতব্বরি করছেন অন্য দলনেতাদের উপর, অন্য বিধায়কদের উপর। অধিকারী বাড়িতে কি আয়না নেই? নিজেদের মুখ দেখার আয়না না থাকলে বলুন, আমাদের ওখানে ব্লক তৃণমূলকে বলে দেব আপনার বাড়িতে একটা আয়না পাঠিয়ে দিয়ে আসবে। যে প্রশ্নগুলো করছেন অন্যের দিকে তাকিয়ে, আগে নিজেরা সেই প্রশ্নগুলোর উত্তর দিন নিজেদের কাছে, অন্য লোককে পরে বলবেন। আর দিলীপ ঘোষ ভোটের আগে রোজ বিকেলে সাংবাদিকদের ডেকে যোগদান মেলা, বিভিন্ন দল থেকে, ওই তো দল ফুটো কলসি ফুটো ঠোঙা ভারতীয় জনতা পার্টি, ওপর দিয়ে ঢালে নিচ থেকে বেরিয়ে যায়। ফুটো কলসি 292টা আসনের মধ্যে প্রার্থী দিতে গিয়ে 140টা দল বদলু কুলঙ্গারগুলোকে প্রার্থী করতে হয়েছিল ধান্দাবাজদের, সেটা আবার ভারতীয় জনতা পার্টি। দিলীপ ঘোষ, আপনাকে খুব সবিনয়ে বলছি, ও দিলীপ দা, ভোটের আগে যাদের ডেকে ডেকে বিকেলে যোগদান মেলায় জয়েন করালেন, ভেজাল বিজেপি বুঝতে পারেননি, ভুয়ো বিজেপি বুঝতে পারেননি, অন্য দলের বিধায়ক, অন্য দলের নেতা, অন্য দলের সাংসদ মনে হয়নি পদত্যাগ করিয়ে আনি? তখন নীতিজ্ঞান কোথায় ছিল? দিলীপ ঘোষ, কোথায় ছিল আপনার নীতিজ্ঞান? তখন কি অমুক দলকে তুলে দেব, দেখো আমি বাড়ছি মাম্মি, এগুলো শোনা যায়নি? আজকে খুব দুঃখ হচ্ছে না যখন সেই লোকগুলো বলছে এই দিলীপ ঘোষ, এই শুভেন্দু অধিকারী, এই বিজেপি কোনো ভদ্রলোকে করতে পারে না? তখন আপনাদের খুব দুঃখ হচ্ছে না? এখন নীতিজ্ঞান। ভোটের আগে রোজ যখন তৃণমূল কংগ্রেস সহ বিধায়ক নিয়েছেন, পঞ্চায়েত সদস্য নিয়েছেন, পুরপিতা নিয়েছেন, কেউ গেছে শুভেন্দুর মতো, কেউ গেছে সিবিআইডি থেকে বাঁচতে। আজকে সেটা প্রমাণিত, সেই অভিযোগটা আজ প্রমাণিত। আমরা ভোটে সেই সময় বলেছিলাম, শুভেন্দুর দলবদলের সময় আমরা বলেছিলাম কোনো নীতি নয়, কোনো আদর্শ নয়, ব্যক্তিগত ধান্দাবাজি, আর সিবিআই আর ইডির ভয়ে বিজেপিতে যাচ্ছে। আজকে ইডির চার্জশিটে শুভেন্দুর বাদ থাকা প্রমাণ করে দিল আমাদের সেদিনকার অভিযোগ সত্যি ছিল। সিবিআই আর ইডি থেকে বাঁচতে, তদন্ত থেকে বাঁচতে, আকণ্ঠ দুর্নীতির অভিযোগে ডুবে থাকা এই শুভেন্দু অধিকারী বিজেপিকে আশ্রয় করেছেন। দিলীপ ঘোষ, আজকে আপনি সাধু সাজছেন, দিনের পর দিন অন্য দল থেকে নেতা নিয়েছেন। আজকে 2 জন মাত্র সবে গেছে, নাকি 3 জন? 3ও তো ঠিক নয়, মুকুলদার তো আবার কি সব সম্বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি, ফলে এবার 2 জন হয়তো গেছে। এবার তাতে এত ভয়, পা কাঁপছে শুভেন্দু অধিকারীর, পা কাঁপছে। প্রেস কনফারেন্স দেখেছেন? মুখ তো শুকিয়ে খুব একেবারে শুকনো কিশমিশ। বারবার বোঝাতে যাচ্ছে
ওরা আগে থেকে ছিল না, তুমি কি করছিলে অপদার্থ বিরোধী দলনেতা? তুমি কি করছিলে? 4 মাস ধরে তোমার মুখ দেখতে চায় না, তুমি তখন বুঝতে পারোনি? তুমি জানো ওই মঞ্চে তোমার পাশে কারা আছেন? তারা মনে প্রাণে তোমার ক্ষতি চায়, তোমায় উৎখাত করতে চায়, তোমাকে বিজেপি বলে তারা ধরে না। তুমি যত কথা বলছো, তুমি দেখেছো পাশ থেকে তুমি উত্তর দিতে যাচ্ছ, দিলীপ ঘোষ কোনোই মেরে তোমায় থামিয়ে নিজে উত্তর দিয়ে দিচ্ছেন। আমরা তো দেখছি, আমরা তো দেখতে পাচ্ছি। ফলে যে প্রশ্নটা করলে, বিজেপি তাসের ঘরের মতো ভাঙছে, বাংলায় ভাঙছে, ত্রিপুরায় ভাঙছে। শুধু বিধায়ক দিয়ে বিচার করবেন না, মণ্ডল স্তরে ভাঙছে, জেলা স্তরে ভাঙছে, বুথ স্তরে ভাঙছে, ভোটার স্তরে ভাঙছে, সমর্থক স্তরে ভাঙছে। যারা রান্নার গ্যাসের দাম 911 টাকা দিতে হবে, তারা বিজেপিকে ভোট দেবেন না। বিজেপির সমর্থকরাও তো মানুষ, যারা ভুল করেও বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, ভোজ্য তেলের দাম, বিজেপিকে ভোট দেবেন না, তারা দিচ্ছেন না। তারা বুঝেছেন এই শুভেন্দু অধিকারীরা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য গেছে, মানুষের কল্যাণের রাজনীতিতে যায়নি। এদের দৃষ্টিতে হিংসা, এদের সংলাপে হিংসা, এর সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত রাজনৈতিক ইকুয়েশনের উপর দাঁড়িয়ে এরা সস্তা রাজনীতি করছে। বিজেপি ভাঙছে, সেই ভয় পেয়ে এরা কখনো উত্তরবঙ্গ, কখনো দক্ষিণবঙ্গ নেতাদের সঙ্গে বসছে, নেতাদের বোঝাচ্ছে। আজকের প্রেস মিট, দিলীপ ঘোষ বলতে যাচ্ছেন, শুভেন্দু পাশ থেকে প্রায় ঘাড়ে উঠে যায়। এ কি? সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবে বোঝানোর চেষ্টা করছে, দেখো আমি কিন্তু ওরা আগে থেকে যাচ্ছিল, আমি দেখছি যাতে বাঁকুড়ায় অমুক না যায়। শুভেন্দু অধিকারী এক বিধায়কের নাম বলছেন বারবার, আমি কাউকে অসম্মান করতে চাই না, কিন্তু শুভেন্দু অধিকারী কেন বারবার ওই বিধায়কের নাম বলছেন আমি জানি না। ওই বিধায়কের কিন্তু যখন তখন যাকে তাকে বিয়ে করে ফেলা অভ্যেস আছে, খুব সাবধান। ফলে সেই সতর্কতাগুলোও কিন্তু মেনটেন করা উচিত। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি দিশাহারা পলিটিক্স করছে, দিশাহারা। আর এজেন্সিকে ব্যবহার করে, এজেন্সিকে দিয়ে তৃণমূল নেতাদের হেনস্থা করতে চাইছে। আর শুভেন্দু অধিকারীরা, তাদের জমি চলে যাচ্ছে, পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে। বাবার জন্য, ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য দিল্লি থেকে কেন্দ্রীয় বাহিনী আসছে। আর আদি বিজেপি যারা রয়েছে, তারা চোখের জলে বলছে বাংলা নিজের মেয়েকে চায়, সেটাই ভালো আছি, সেটাই ভালো থাকবো। থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে, রান্নার গ্যাসের দাম 911 টাকায় গিয়ে পৌঁছেছে ডোমেস্টিক সিলিন্ডার। আর যেগুলো হোটেল রেস্টুরেন্ট, সেটা 1770 টাকা 50 পয়সা। 15 দিনের মধ্যে আবার বাড়লো, 25 টাকা বাড়লো। এই সরকার জনবিরোধী সরকার, কেন্দ্রের সরকার। পশ্চিমবঙ্গ সরকার যখন বিভিন্ন স্কিম দিয়ে রিলিফ দিতে চাইছেন, রিলিফ মানুষকে, সেখানে কেন্দ্রীয় সরকার পেট্রোল সেঞ্চুরি, ডিজেল 100-র কাছে, রান্নার গ্যাস আকাশচুম্বী 1000-এর কাছে, আর হোটেল রেস্তোরাঁ 1000 ক্রস করে গিয়েছে। ওদিকে ভোজ্য তেল বাড়ছে, আবার এদিকে ব্যাংকের আমানতের সুদ কমছে। সব দিক থেকে মধ্যবিত্ত, নিম্নবিত্ত নাভিশ্বাস উঠছে। বিজেপির নেতা এবং কর্মীদের দেখুন, এত বড় প্রেস কনফারেন্স বিজেপি করলো আজকে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। মানুষকে কে দেখবে? মানুষকে কে দেখবে? আপনারা প্রশ্ন করার আগে মূল্যবৃদ্ধি নিয়ে একটা শব্দ কেন্দ্রের শাসক দলের নেতা নেত্রীরা বললেন না। বিজেপির এতগুলো নাকি এমপি, কাউকে কোনোদিন দেখেছেন বাংলার কোনো প্রকল্পের স্বার্থে, বাংলার দাবি আদায়ের স্বার্থে বা ভারতবর্ষের মানুষের উপর এই মূল্যবৃদ্ধির চাপের জন্য কেন্দ্রকে কিছু বলতে? দিলীপ ঘোষ কি বললেন? দিলীপ ঘোষ বললেন, সারা ভারতে এই দাম বাড়া নিয়ে চর্চা হয় না, পশ্চিমবঙ্গে চর্চা হয়। দিলীপ ঘোষ, আপনার লজ্জা হওয়া উচিত। আপনার কেন্দ্রীয় সরকার, আপনার দলের
সরকারের বিভিন্ন স্কিমের প্রথম পুরস্কারগুলো অধিকাংশ ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার পায়, আপনাদের ডবল ইঞ্জিন সরকারগুলো পায় না। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের স্বার্থে জনবিরোধী নীতির প্রতিবাদ হবে, রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ হবে এবং এই বিজেপিকে উৎখাত করার ডাক দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন চলবে। পশ্চিমবঙ্গ সরকার কৃষির উন্নয়ন করেছে, শিল্পের অগ্রগতি একই সঙ্গে চলছে। বিজেপি তারা আগে জবাব দিক যে সারা দেশের আর্থিক পরিস্থিতির এই চূড়ান্ত অবনতি হলো কেন, কেন এত বেকার, কেন এত ছাঁটাই, কেন রাষ্ট্রীয় সম্পদগুলি পরের পর বিক্রি করা হচ্ছে, সেগুলোর কৈফিয়ত না দিয়ে বিজেপি মানুষকে বিভ্রান্ত করার জন্য পশ্চিমবঙ্গ নিয়ে যে কুৎসা করছে, মানুষের অভিজ্ঞতার সঙ্গে এই কুৎসা মিলবে না। মানুষ তার অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন। আজকে বিজেপির বৈঠক ছিল শিলিগুড়িতে, উত্তরবঙ্গে, এবং সেই জায়গায় আজকে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায় তিনি বৈঠকে অনুপস্থিত ছিলেন। কি বলবেন এই পরিস্থিতিতে বৈঠকে অনুপস্থিত? যারা বৈঠকে এবং আরো অনেক অনুপস্থিত ছিলেন, বহু নেতা থাকতে পারেন, সমস্যা হচ্ছে যারা উপস্থিত ছিলেন তারাও তো অনেকেই বৈঠকের ভেতর থেকেই হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিচ্ছেন কি কি হচ্ছে। তো সুতরাং কে ভেতরে আছেন কে বাইরে আছেন এটা পরের কথা। এইটুকু বলতে পারি, বিজেপির অধিকাংশ নেতা বা কর্মীর অন্তরাত্মা বিজেপিতে নেই। যত সময় যাবে তত সেটা বুঝতে পারবেন। আপনি যখন প্রেস কনফারেন্স করছেন তখনই রাজ্যপালের সুরে সুর মিলিয়ে শুভেন্দু অধিকারী একটি টুইট করেছেন এক্ষুনি, যেখানে উনি কলকাতা পুলিশকে তাদের শপথ মনে করাচ্ছেন এবং তারা যাতে তাদের নিরপেক্ষতার শপথ ভোলেন না, এই বিষয়টা তার টুইটে তিনি আজকে পুলিশ দিবস হিসেবে এই কথাটা তিনি বলছেন। আমি এর আগেও বলেছি, পুলিশ এটা সারা পৃথিবীতে, সারা দেশে, সমস্ত রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। পুলিশ নিরপেক্ষ থাকবে, নিরপেক্ষ থাকা উচিত, কিন্তু একই সঙ্গে সেন্ট্রাল এজেন্সিগুলি অর্থাৎ সিবিআই, ইডি বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইনভেস্টিগেটিং এজেন্সিগুলি আছে তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। এখন রাজ্যপাল যদি শুধু পুলিশকে বলেন নিরপেক্ষ থাকতে আর ইডি চার্জশিট দিলে বিজেপির নেতাকে বাদ দেয়, তো এটা তো সমাজের পক্ষে কাম্য নয়। শুভেন্দু অধিকারী তিনি যে কাজটা করছেন সেটা হচ্ছে আমরা কজন বা আমাদের শীর্ষ নেতৃত্ব সমস্ত রকম হ্যারাসমেন্ট মাথা উঁচু করে সামলেও আমরা এই লড়াইটা চালিয়ে যাচ্ছি। আর মেরুদণ্ডহীন শুভেন্দু অধিকারী নিজে বাঁচার জন্য মাথা নিচু করে বিজেপির বকলেস পরে বিজেপির শিবিরে গিয়ে বিজেপির জুতো চাটছে। ফলে এটা গোটাটাই শুভেন্দু করছে নিজেকে সিবিআই আর ইডির হাত থেকে বাঁচাতে। এর বাইরে ওর কথার কোনো মূল্য নেই, কোনো দাম নেই। থ্যাংক ইউ। পুরানো অনেকগুলো প্রশ্ন আছে। একটা হচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে সেন্ট্রাল দেখা যাচ্ছে যে ভর্তুকি তুলে নিচ্ছে, তো বারবার এই যে ভর্তুকি তুলে নেওয়া এটা, আর দ্বিতীয় হচ্ছে উজালা যে যোজনা, সেই উজালা যোজনাও দেখা যাচ্ছে ফেল করছে। কি বলবেন? গ্যাসের ক্ষেত্রে দুটো সর্বনাশ হচ্ছে। একটা হচ্ছে এই গ্যাসের সামান্য দাম বাড়লে ইউপিএর সময় আমরা দেখতাম বিজেপি নেতারা রাস্তায় থাকতেন, এবং এখন তখন যে হারে দাম বেড়েছে তার সঙ্গে একটা আন্তর্জাতিক বাজার, পেট্রোল ডিজেল সব কিছুর একটা সম্পর্ক থাকতো। এখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে যখন ব্যারেল প্রতি, তখন আমাদের এখানে পেট্রোল ডিজেলের দাম বাড়ে, রান্নার গ্যাসের দাম বাড়ছে। সমস্যাটা হচ্ছে এখন এই দাম বাড়াটা লাগাম ছাড়া হারে চলছে, ঘন ঘন বাড়ছে, বেশি বাড়ছে। একটা হচ্ছে এই সমস্যা আসছে। 2 নম্বর সমস্যা হচ্ছে উজালা বলে ঢাকঢোল পিটিয়ে যে প্রকল্পটি নরেন্দ্র মোদীরা এনেছিলেন, সেই প্রাথমিক চমকের পর সেই উজালাকে আর দেখা যাচ্ছে না। ফলে যারা উজালা দেখে প্রাথমিকভাবে একটা বিভ্রান্তির মধ্যে দিয়ে হয়তো বিজেপিকে একবার ভোট দিয়ে দিয়েছিলেন, তারা দেখতে পাচ্ছেন এটা গোটাটাই ভাঁওতা। আলটিমেটলি কিন্তু মানুষ অথই জলে পড়ে আছেন। এবার সেটা কোথা থেকে আসবে, কে তার টাকা দেবে, কিভাবে সেটা ব্যবহার হবে? ফলে মানুষের রান্নাঘরকেও সর্বনাশা জায়গায় নিয়ে চলে গেছে এই ভারতীয় জনতা পার্টি। এদের নেতারা অন্য ইস্যু দিয়ে
নজর ঘুরিয়ে তাদের এই চূড়ান্ত ব্যর্থতা, যেটা মানুষের জীবন যুদ্ধের সংগ্রাম, রুটি কাপড় আর মাকানের সংগ্রাম, সেই জায়গাটা থেকে চোখ ঘোরাচ্ছে, আমরা সেটা হতে দিতে পারি না। আমরা মানুষের জীবন যুদ্ধের সংগ্রামের প্রতি সঙ্গে থাকতে দায়বদ্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে পেট্রোল ডিজেল থেকে রান্নার গ্যাস থেকে ভোজ্য তেল যেভাবে, এবং এর সঙ্গে আরও অনেকগুলি বিষয় আছে, রাষ্ট্রীয় সম্পদ বিক্রি থেকে শুরু করে যেভাবে এই কেন্দ্রীয় সরকার মানুষকে সর্বনাশা দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, তাতে আমরা তীব্র প্রতিবাদ করছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সর্বাত্মকভাবে এর বিরোধিতা করবে। বিশ্বজিৎ বাবু বলেছেন, যিনি যোগদান করলেন, তিনি বলছেন যে তিনি যখন বিজেপিতে গিয়েছিলেন তখন তো বিজেপি তাকে এমএলএ বলেই পরিচয় দিত, তখন তো তাকে পদত্যাগ করতে হয়নি। আজকে এই প্রশ্ন তোলা হচ্ছে কেন? এই প্রশ্ন আমি তো সেটাই বলছি যে মাননীয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, আপনারা যে রোজ বিকেলে লোক ডাকতেন, পৈশাচিক আনন্দ দেখিয়ে শুভেন্দু অধিকারী গলা শিরফুরিয়ে কুৎসা করতেন, তো আপনারা তখন বিভিন্ন দল থেকে যখন নিতেন বা তৃণমূল থেকে নিয়েছেন, এই বিশ্বজিৎ দাস বাগদার বিধায়ক, তিনি তো নিজেও বলছেন যে তখনও তো আমাকে বিধায়ক বলে পরিচয় দিতেন, তো তাহলে এখন কেন অন্য প্রশ্ন তুলছেন? তো সে সময় বিধায়ক, পুরপিতা, পঞ্চায়েত সদস্য দু একজন, ইভেন সাংসদ তো আপনারা নিয়েছেন। ভোটের সময়, নির্বাচনী প্রচারের সময় আপনাদের সঙ্গে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। আপনারা বলেননি? মঞ্চে আছেন সাংসদ শিশির অধিকারী, আজকে বিজেপির মঞ্চে চলে এলেন শিশির অধিকারী, বিজেপিতে এলেন শিশির অধিকারী, আপনারা বলেননি বিধায়কদের নাম? তো আজকে আপনাদের বুকে ব্যথা করছে যখন তারা বলছেন, তাদের মধ্যে কেউ কেউ বলছেন আপনাদের সঙ্গে থাকা যায় না। শুভেন্দু অধিকারী 108 বার নাক্ষত দিলেও তৃণমূল তাকে নেবে না। তার এখন আপনাদের বাঁচতে ওইখানে থাকা ছাড়া কোনো রাস্তায় নেই। এরম দিন শুভেন্দু বলছে, তো শুভেন্দু আজ বলছে এমন দিন আসবে আবার ভিড় বাড়বে ওর পার্টি, বিজেপির পার্টি অফিসের সামনে। আমি শুভেন্দুকে চ্যালেঞ্জ করে বলছি, তোমার গোষ্ঠী যেভাবে ক্ষমতালোভী, যেভাবে বিজেপির পাশ থেকে মানুষ সরছে, দেওয়ালের লিখন পড়ে নাও শুভেন্দু। তোমাকে নাক্ষত দিয়ে অভিষেক ব্যানার্জিকে বলতে হবে, যা করেছি পাপ করেছি, ফিরিয়ে নাও তৃণমূল কংগ্রেসে। সেই দিনটা যেদিন আসবে, তৃণমূল কংগ্রেস তোমার মুখের উপর সেদিন দরজা বন্ধ করে দেবে। কারণ বিশ্বাসঘাতক, এত বড় নোংরা বিশ্বাসঘাতকের কোনো জায়গা তৃণমূল কংগ্রেসে নেই। আর রাজ্যপালের পার্টিকুলার টুইটটা নিয়ে কি বলবেন? রাজ্যপাল যেভাবে রাজ্যপাল সম্পর্কে, রাজ্যপালের অনেক দিন গ্যাপ গেছে। রাজ্যপাল হঠাৎ আজকে একটা টুইট, সুকুমার রায়ের পাগলা দাশু বইতে একটা লাইন আছে, আবার সে এসেছে ফিরিয়া। রাজ্যপাল আবার সে এসেছে ফিরিয়া। তার একটা উইথড্রয়াল সিনড্রোম আছে, যদি টুইট করতে না পারেন। আয়ুর্বেদে সারেনি, হোমিওপ্যাথিতে সারেনি, অ্যালোপ্যাথিতে সারেনি। তিনি বলে বসলেন কি, পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে। মনে হলো না বলি সিবিআইকেও নিরপেক্ষ থাকতে হবে, মনে হলো না বলি ইডিকেও নিরপেক্ষ থাকতে হবে। যা যেখানে যত নিরপেক্ষ এজেন্সি আছে তাদের নিরপেক্ষ থাকতে হবে। যে কোনো সুস্থ মানুষ তো সে কথাই বলবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল, তিনি বিজেপির দলীয় যে পদাধিকারী অলিখিত, তিনি তার ভূমিকা পালন করে যাচ্ছেন কিছুদিন বিরতির পর আর কি। আবার সে এসেছে ফিরিয়া। আচ্ছা, উত্তরবঙ্গে আজকে তো এদের এখানকার নেতাদের যাওয়ার কথা ছিল বিজেপি, কিন্তু তারা গেল না, তারা দক্ষিণবঙ্গ নিয়ে পড়লেন। কোনো জায়গায় কি ভয় হচ্ছে? বিজেপির নেতাদের সমস্যা হচ্ছে, বা শুভেন্দু অধিকারী এই যে বিধায়ক বেরিয়ে যাচ্ছে, উত্তরবঙ্গে বিধায়ক যদি চলে যায়, দক্ষিণবঙ্গে বিধায়ক চলে যায়, আমি বলে দিচ্ছি 12 জন বিধায়কের সঙ্গে আমাদের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। কখন কাকে নিয়ে কি হবে সেটা দলের নির্দেশের ব্যাপার। এই যে আপনি প্রশ্ন করছেন, উত্তরবঙ্গে যাবে বলেছে, যেতে পারেনি, দক্ষিণবঙ্গ সামলাচ্ছে। দক্ষিণবঙ্গ সামলাচ্ছে মানে আবার উত্তরবঙ্গে কি হবে? এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর পাজামার দড়িটা ছোট হয়ে যাচ্ছে। ফলে পাজামা সামলানো বোঝেন, দড়ি ছোট হয়ে গেলে তো একদিক থেকে ছোট হচ্ছে, আর এক দিক দিয়ে সামলাচ্ছে, আর এক দিক দিয়ে ছোট হলে আর এক দিক দিয়ে সামলাবে, কিন্তু আলটিমেটলি ও পাজামা থাকবে না। বাই ইলেকশন নিয়ে আজকে বৈঠক ছিল, কি বলবেন বাই ইলেকশন নিয়ে? যতক্ষণ না কোনো সিদ্ধান্ত আসছে ততক্ষণ এই নিয়ে কোনো বক্তব্য নেই। আর ভ্যাকসিনেশন নিয়ে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে একটা সমস্যা হচ্ছে, স্ট্যাম্পিড হচ্ছে।
ভ্যাকসিনেশন নিয়ে খুব পরিষ্কার কথা আমাদের। ভ্যাকসিনেশন পশ্চিমবঙ্গ সরকার যেভাবে ব্যবস্থা করছিলেন সেটা অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং অত্যন্ত দ্রুত গতিতে। যেখানে বাংলা এবং কলকাতা সারা ভারতবর্ষের মধ্যে ভ্যাকসিনেশনে তারা এগিয়ে, গতিতে এগিয়ে, এবং কেন্দ্রীয় সরকার পর্যন্ত বলছেন যে পশ্চিমবঙ্গে ভ্যাকসিন নষ্ট হয় না। এবারে খুব স্বাভাবিক ব্যাপার, যেখানে দ্রুতগতিতে কাজ চলে সেখানে তো সাপ্লাই লাইনটাও ঠিক রাখার দরকার। ফলে সাপ্লাইটা যখন কেন্দ্রীয় সরকার দিতে পারছে না, সেই সময়টা একটা শূন্যতা তৈরি হচ্ছে। তারপর যখন আবার রাজ্য সরকার জোগাড় করে আনছে, এবার এত বড় রাজ্য, বহু জায়গায় একই জায়গায় অনেক মানুষ একসঙ্গে চলে যাচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু সমস্যা কোথাও কোথাও তৈরি হয়েছে। প্রশাসন দেখছে, কিছু ব্যবস্থা হয়েছে, কুপন আগে থেকে কিভাবে দেওয়া যায় রাজ্য সরকার প্রশাসন বলে দিয়েছেন। কিন্তু এর মূল যে সমস্যাটা সেটা হচ্ছে রাজ্য সরকারের কৃতিত্ব আর কেন্দ্রের ব্যর্থতা। অর্থাৎ একদিকে দ্রুতগতিতে ভ্যাকসিনেশন হয়েছে আর অন্যদিকে চাহিদাটা বেড়েছে অথচ ভ্যাকসিন সাপ্লাই নেই। সেইখান থেকে দাঁড়িয়ে যখন সাপ্লাই আসছে তখন বহু মানুষ একসঙ্গে পেতে চাইছেন, সেখান থেকে কিছু সমস্যা হয়েছে। এই হয়রানি পশ্চিমবঙ্গ সরকারের জন্য নয়, পশ্চিমবঙ্গ সরকার চান না, যাতেই হয়রানি না হয় আপ্রাণ চেষ্টা মুখ্যমন্ত্রী করছেন। একটা মানে শেষ একেবারে অনেকক্ষণ খুব বড় প্রেস কনফারেন্স, এটা ঠিক যে সিদ্ধান্তটা ইলেকশন কমিশন নেবে, সব ঠিক আছে, কিন্তু কোথাও কি এর পেছনে একটা এই যে টালবাহানাটা কেন, একটা এখনো ঘোষণা কেন হচ্ছে না? দেখো দেখো একদম পরিষ্কার কথা হচ্ছে উপনির্বাচন করার, বিধানসভার উপনির্বাচন করার আদর্শ পরিবেশ এখন পশ্চিমবঙ্গে রয়েছে। কারণ এখানে কোভিড অনেক নিয়ন্ত্রণে, যে সময় ভোট হয়েছে তার থেকে অনেক ভালো পরিস্থিতি এখন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি একেবারে রাজনৈতিক কারণে কিছু টেকনিক্যাল জটিলতা তৈরির জন্য এই ভোটটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, না করার জন্য একটা রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে। কিন্তু একটা জিনিস বোঝা উচিত, বেল পাকলে কাকের কি? 213টা আসন নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই রয়েছে। আপনারা যদি উপনির্বাচন নাও করতে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই 213টা আসনের ভোটাররা বিধায়ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে একটা টেকনিক্যাল জটিলতা তৈরির জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করছেন। আর নির্বাচন কমিশন তারা অকারণ সময় নষ্ট করছেন, এখানে অনেকে পুরো ভোটের সঙ্গে মেশাচ্ছেন, এটা মেলাবেন না। কারণ কোনো কারণে বা কোভিডের কারণে পুরো ভোট যদি পিছিয়ে থাকে তাতে মানুষের পরিষেবার কোনো সমস্যা হয় না। কোঅর্ডিনেটর রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন, আপনার জল, আপনার রাস্তা, আপনার পুরো পরিষেবা অব্যাহত রয়েছে। কিন্তু বিধায়ক না থাকলে বহু কাজ হয় না, ইভেন এমএলএ ল্যাডের ডেভেলপমেন্টের কাজও হবে না। ফলে সংবিধানে বলা আছে 6 মাসের মধ্যে এই নির্বাচনটা হওয়া উচিত, হওয়া দরকার এবং এটা বাধ্যতামূলক। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে বিজেপির প্রভাবে প্রভাবিত হয়ে টালবাহানা না করে অবিলম্বে উপনির্বাচন ঘোষণা করা। আর বিজেপিকে বলবো, যে সস্তা পলিটিক্স করছেন শুধু মাথায় রাখুন, আপনাদের ওই নরেন্দ্র মোদীর মুখকে বাতিল করেছে বাংলার মানুষ, কিন্তু 213টা আসন, এই আসনগুলির মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই জিতিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 213টা আসনের জয়ী। তার ছবি দেখে, তার মুখ দেখে তাকে মুখ্যমন্ত্রী চেয়ে তৃণমূলের জোড়া ফুলের ছাপ দিয়েছেন বাংলার মানুষ। ফলে সেই বাস্তব সত্যটা স্বীকার করে নিন, অবিলম্বে উপনির্বাচন ঘোষিত হোক। বিধানসভার পুরসভা ওয়ারিতে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে বিজেপি এগিয়ে থাকছে এবং বিজেপি সেই অনুযায়ী তারা প্রস্তুতিও নিচ্ছে। কি বলবেন যে বিধানসভার পুরসভা ওয়ারিতে? এগুলোর কোনো প্রত্যেকটা নির্বাচনের আলাদা প্রেক্ষিত থাকে, আর বাংলার নির্বাচনের সবচেয়ে বড় প্রেক্ষিত হচ্ছে বাংলা নিজের মেয়েকে চায়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়ন করছেন এবং যে নিবিড় উন্নয়ন বুথভিত্তিক বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিষেবা অটুট রাখতে বাংলার মানুষ এক সংস্কৃতিগত দিক থেকে, 2
সমস্ত রকম উন্নয়নের দিক থেকে, এবং 3 যাবতীয় চক্রান্তের প্রতিবাদ করতে, বাংলার প্রতি উপেক্ষার জবাব দিতে তারা বিধানসভা হোক, পুরসভা হোক, পুরোদস্তুর তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করবেন। বিজেপির এসব দিকে তাকানো মানে সময় নষ্ট। ত্রিপুরায় সুদীপ রায় বর্মন সরাসরি আক্রমণ করছেন বিপ্লব দেবকে, বলছেন ওর নেতৃত্বে কাজ নয়, ওর সঙ্গে আমার বলছে না, কি বলবেন? ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি তাসের ঘরের মতো ভাঙছে। বিপ্লব দেব সরকার খুব শিগগিরই সংখ্যালঘু সরকারে পরিণত হবেন। বেশ কিছু বিজেপি বিধায়ক তারা তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে গিয়েছেন, বৈঠক হচ্ছে, বৈঠক হবে, আমি কোনো নির্দিষ্ট কারোর নাম বলছি না। বিজেপির বিধায়করাও মনে করছেন এবং গোটা ত্রিপুরাবাসী মনে করছেন বিজেপি কথা রাখেনি, এবং বাংলার যে মডেলে কাজ হচ্ছে, ত্রিপুরার মেয়েরা মনে করছেন আমরা কেন কন্যাশ্রী পাবো না, ত্রিপুরার মায়েরা মনে করছেন আমরা কেন লক্ষ্মীর ভাণ্ডার পাবো না, ত্রিপুরায় কেন স্বাস্থ্যসাথী হবে না, ত্রিপুরায় কেন কৃষক বন্ধু হবে না। ফলে বাংলার সমস্ত প্রকল্পগুলি যাতে ত্রিপুরায় হয়, এবং বিজেপির এই বিশ্বাসঘাতকতার কথা না রাখার যে রাজনীতি, তার অবসান ঘটিয়ে ত্রিপুরার মানুষ তৃণমূলের পাশে থাকছেন। বিজেপি সংখ্যালঘু সরকারে পরিণত হচ্ছে, কিন্তু আমাদের সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত, আর কটা মাত্র মাস ত্রিপুরার মানুষের সমর্থন নিয়ে, আশীর্বাদ নিয়ে নির্বাচনের মাধ্যমে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে।